আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এমপিদের শপথের প্রস্তুতি, সংসদের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রম আনুষ্ঠানিকতা। আয়োজন সম্পর্কে জানাতে তারেক রহমানের সঙ্গে দেখা করলেন মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির গুলশান কার্যালয় ঘিরে আজও উৎসবের আমেজ। বিরোধীদের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতারা। নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ঠিক হবে সরকারি বাসভবন, জানালেন উপদেষ্টা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। জুলাই সনদে সই করতে যমুনায় এনসিপির প্রতিনিধি দল। নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক, বলল টিআইবি। নতুন এমপিদের ২৩৬ জনই কোটিপতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল ২ ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গার ন্যাম ভবনও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে নতুন মন্ত্রিসভা। ১.৫ বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন ৩৫০০ অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। ১৩টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন, এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। ১.৫ বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। এদিন দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে, এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপি যোগ দিবে কিনা তা নিয়ে এখনও দ্বিধা কাটেনি। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোনো এখতিয়ার নেই। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সেক্টরেই ভেঙে পড়েছে। নতুন সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোমবার বেলা দুপুর ১টার দিকে গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে দিনের শুরু থেকেই আনাগোনা বাড়তে থাকে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের। পরস্পরকে ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত করেন দীর্ঘদিন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা। শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা নয়, কনস্ট্রাকটিভ বিরোধিতা অবশ্যই প্রয়োজন আছে। আমরা অনেক হয়েছে, অনেক একদম
মানে এনাফ ইজ এনাফ, আমরা শুধু আন্দোলন আন্দোলন আর আন্দোলন সেটা না। এটা অবশ্যই বিরোধী দল সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, সরকারের ভুল ধরিয়ে দিবে। দায়িত্বটা আসলে অনেক এটা বাড়তি দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওই এলাকার মানুষ সবসময় ম্যাডামের কাছে অনেক প্রত্যাশা ছিল, আর দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, শুধু ম্যাডামের এলাকা বিদায় ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। কার্যালয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। পরে জানানো হয় মঙ্গলবার শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্ধারিত হবেন বলে আশা প্রকাশ করা হয়। জানানো হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গেও নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে। সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মঙ্গলবারের শপথ অনুষ্ঠান নিয়ে পরামর্শ নেন তারেক রহমানের। ওনারা জানিয়েছেন যেগুলো খুঁটিনাটি জানিয়েছেন, সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেমনে কিভাবে করব সমস্ত কিছু। কোথায় থাকবেন বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান? গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন জুলাই জাদুঘরে পরিণত হওয়ায় এ নিয়ে প্রশ্ন আছে। এ অবস্থায় নতুন প্রধানমন্ত্রীর থাকার জন্য প্রস্তুত আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সংসদ ভবন চত্বরের স্পিকারের বাসভবনও থাকছে বিকল্প হিসেবে। গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের থাকার জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের। ফ্যাসিজমের প্রতীক হিসেবে সেদিন তার সরকারি বাসভবন গণভবন ছাত্র জনতার ক্ষোভের লক্ষ্য হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকার গণভবনকে রূপান্তরিত করে জুলাই স্মৃতি জাদুঘরে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে। বিকল্প হিসেবে থাকছে সংসদ ভবন চত্বরে থাকা স্পিকারের বাসভবনও। এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। ওনারা যেভাবে চান সেভাবে হবে, জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে।